আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। এইচএসসি বোর্ড কোশ্চেন সলিউশনের কম্প্যাক্ট সিরিজের আজকের ফার্স্ট ক্লাস। তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রাহুল হোসাইন। তাহলে চলো আর বেশি দেরি না করি। আমরা একের পর এক আসা বোর্ড কোশ্চেন গুলো সলভ করব। আমরা আজকে মাত্র ২ টা বোর্ড কোশ্চেন সলভ করব। সেটা হলো একটা হলো ঢাকা বোর্ড ২০২৪ এবং একটা হলো যশোর বোর্ড ২০২৪। ঠিক আছে? দেখো ব্ল্যাকবোর্ডে তোমাদের আমি লিখেই রাখছি যে কোন ২ টা বোর্ড নিয়ে আজকে আমি কথা বলবো। একটা হলো ঢাকা বোর্ড ২০২৪, যশোর বোর্ড ২০২৪। সেটা হলো আমার আজকের ক্লাসের মেইন টপিকটা থাকবে হলো ফিজিক্স ফার্স্ট পেপার এমসিকিউ সলভ। ঠিক আছে? জাস্ট এই ২ টা বোর্ডে কতগুলো এমসিকিউ আসছে সেই সবগুলো আমি এক, এক করে সবগুলো তোমাদের সলভ করে দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করা যাক আ আমাদের আজকের ভিডিওটা। দেখো ঢাকা বোর্ড ২০২৪ থেকে আমি শুরু করব। ঢাকা বোর্ড ২০২৪। ঢাকা বোর্ড ২০২৪ সালে ১ম যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমি আগে লিখি তোমাদের। দেখো আসছে হলো ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি দোলক ঘড়ি ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি ১ সেকেন্ডে একবার টিক শব্দ করে। ১ সেকেন্ডে একবার একবার টিক শব্দ করে। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত মিটার? দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত মিটার? হ্যাঁ, অপশনে দেওয়া আছে। ক নাম্বার অপশন হলো 0.248 মিটার। গ নাম্বার অপশন দেওয়া আছে 0.993 মিটার। খ নাম্বার অপশন দেওয়া আছে 0.745 মিটার এবং ঘ নাম্বার অপশন দেওয়া আছে 1.241 মিটার। ওকে, তাহলে আমরা এটা সলভ করব। ঠিক আছে? দেখো দেওয়া আছে ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি ১ সেকেন্ডে একবার টিক দেয়। মানে ১ সেকেন্ডে একবার টিক দেয় বলতে একবার ঘুরে আসতে তার সময় লাগে, একবার ঘুরে আসতে তার সময় লাগে হলো ১ সেকেন্ড। তার মানে দেওয়া আছে পর্যায়কাল দেওয়া আছে ১ সেকেন্ড। ঠিক আছে? এবং দোলকটির কার্যকর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে শুধুমাত্র এটুকু দিয়ে দোলকটির কার্যকর দৈর্ঘ্য এল জিজ্ঞেস করেছে হোয়াট? এখন আমি এটা করব কিভাবে? দোলক ঘড়ির পর্যায়কাল নির্ণয়ের সূত্র আমরা জানি টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এখান থেকে আমি এল বের করব। তাহলে আমি যদি এটা এভাবে লিখি টি সমান সমান রুট ওভার এল বাই জি সমান সমান টি। আমি শুধুমাত্র এক্সচেঞ্জ করলাম। তারপর 2 পাইটাকে ওই পাশে পার করে দিব। তাহলে এল বাই জি সমান সমান আসবে টি বাই 2 পাই। দেন আমরা যদি এখানে একটু বর্গ করি তাহলে এল বাই জি সমান সমান আসবে টি স্কোয়ার ডিভাইড বাই 2 পাই হোল স্কোয়ার। এবার এখানে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এল সমান সমান আসবে জি ইনটু টি বাই 2 পাই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি সব জি সমান সমান 9.8 বসাই দিই এবং টি এর মান যদি 1 সেকেন্ড বসাই দিই তাহলে দেখো আমাদের কি অ্যান্সার আসে। আমি একটু ক্যালকুলেট মাধ্যমে করে দেখাই। আমাদের আসবে জি সমান সমান 9.8 ইনটু টি সমান সমান হলো 1 সেকেন্ড 2 ইনটু পাই 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের আসে অ্যান্সার আসে হলো 0.241
248 মিটার। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হবে কত? ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা লিখব হলো ক নাম্বার অ্যান্সার। শেষ। ইস দ্যাট ক্লিয়ার? আমি বুঝতে পারছো কি এটা? এখানে দেওয়া ছিল কি একবার টিক দেয় ১ সেকেন্ডে। তার মানে পর্যায়কাল এটা। জি এর মান আমরা জানি। শুধুমাত্র এই ইকুয়েশন থেকে আমরা শুধুমাত্র মানগুলা বসাই পর আমরা কি বের করলাম? কার্যকর দৈর্ঘ্য বের করলাম। ওকে? তাহলে আমরা নেক্সট কোশ্চেন এ যাই। সেকেন্ড নাম্বার কোশ্চেনটাতে বলছে কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর যে গতির যে গতির পুনরাবৃত্তি ঘটে পুনরাবৃত্তি ঘটে তাকে বলে তাকে বলে ক নাম্বার অপশন সেটা হলো রৈখিক গতি রৈখিক গতি গ নাম্বার অপশন কৌণিক গতি কৌণিক গতি খ নাম্বার অপশন বৃত্তীয় গতি বৃত্তীয় গতি এবং ঘ নাম্বার অপশন দেওয়া আছে পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, আসো আমরা তোমাদের একটু প্রত্যেকটা গতি সম্পর্কে একটু ছোট্ট ছোট্ট করে একটু কথা বলি। রৈখিক গতি কি? কোনো বস্তুর গতি যদি একটা সরল রেখা বরাবর সবসময় বিদ্যমান থাকে বা কোনো সরল রেখা বরাবর কোনো বস্তুর গতিকে বলবো আমরা কি রৈখিক গতি। ওকে? বৃত্তীয় গতি কি? কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু কণার গতিকে বলে বৃত্তীয় গতি। ওকে? কৌণিক গতি কি? ওই কৌণিক গতি আর বৃত্তীয় গতি প্রায় সেম জিনিস। ঠিক আছে? কোন বৃত্তাকার পথে কোন বস্তু কণার গতিকে কি বলবো? কৌণিক গতি বা বৃত্তীয় গতি। আর পর্যাবৃত্ত গতি কি? কোন বস্তু কণার গতি যদি কোন নির্দিষ্ট সময় পর পর একই হয়, মানে কোন বস্তু কণার গতি যদি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা তাকে বলবো কি? পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন বলা হয়েছে হয়েছে কি নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে? তাকে অবশ্যই কি বলে? পর্যাবৃত্ত গতি বা পর্যায়বৃত্ত গতি। তাহলে অ্যান্সারটা হবে কত? ঘ। ওকে? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার থার্ড নাম্বার কোশ্চেনে আমরা যাই। থার্ড নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। থার্ড নাম্বার কোশ্চেনে বলছে পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের গতিশক্তি কত? পরম শূন্য শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের গ্যাসের গতিশক্তি কত? ক নাম্বার অপশন দেওয়া আছে সেটা হলো 0, গ নাম্বার অপশন দেওয়া আছে সর্বোচ্চ, খ নাম্বার অপশন দেওয়া আছে সর্বনিম্ন এবং ঘ নাম্বার অপশন দেওয়া আছে অসীম। ওকে, তাহলে আমি একটু তোমাদের কোন গ্যাসের গতিশক্তি নিয়ে একটু আলোচনা করি। কোন গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সূত্র সেটা হলো ইকে সমান সমান F/2 n
আর টি। এই ই কে হলো গতিশক্তি, এফ হলো স্বাধীনতার মাত্রা, এন হলো মোল সংখ্যা, আর হলো আদর্শ গ্যাস ধ্রুবক। আর এটা হলো পরম তাপমাত্রা। এবার একটু এখানের দিকে আমরা ভালো করে একটু খেয়াল করব এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করব। দেখো, বলছে কি পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা বলতে টি এর ভ্যালু বোঝায় হলো 0 কেলভিন। ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের গতিশক্তি কত হবে? যদি এটার ভ্যালু আমরা পুট করি 0 বসাই, তাহলে সমগ্র টার্মের মান কি আসে যাবে? সমগ্র টার্মের মান আসবে 0। তাহলে গতিশক্তি কত হবে? 0। তাহলে আমরা বুঝলাম কি পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের গতিশক্তি হবে কত? 0। তাহলে অ্যান্সার কোনটা হবে? ক। ওকে? বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন এর দিকে যাই। যদি একটু বুঝতে সমস্যা হয়, ভিডিওগুলো পজ করে আবার রিপিট দিবা। রিপিট দিলে তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো, এবার ৪ নাম্বার কোয়েশ্চেনে একটা উদ্দীপক দেওয়া আছে। বলা আছে কি, উদ্দীপকটা দেওয়া আছে ২৭°C তাপমাত্রায় ২৭°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন একটি একটি গ্যাসের একটি গ্যাসের আয়তন স্থির রেখে একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। চাপ দ্বিগুণ করা হলো। দ্বিগুণ করা হলো। ঠিক আছে? এবার এখান থেকে প্রশ্ন করেছে কি, সেটা হলো উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে সমর্থন করে? উদ্দীপকের ঘটনা কোন সূত্রকে সমর্থন করে? কোন সূত্রকে সমর্থন করে? ক ক দেওয়া আছে বয়েলের সূত্র, বয়েলের সূত্র। খ দেওয়া আছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। খ দেওয়া আছে চাপীয় সূত্র, চাপীয় সূত্র। এবং ঘ দেওয়া আছে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, আমি এখন সব সূত্রগুলো সম্পর্কে একটু আহ, কথা বলবো। এখন বয়েলের সূত্র কখন হবে? যখন তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে স্থির থাকলে সেটা হবে কি বয়েল, বয়েলের সূত্র। ওকে? যদি চাপ স্থির থাকে, চাপ স্থির থাকলে আমরা সেটাকে বলবো চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রকে বলা হয় সমচাপীয় প্রক্রিয়ার সূত্র,
সমচাপীয়, আর এটাকে বলা হয় সমষ্ণ। এটাকে বলা হয় কি? সমষ্ণ। আর যদি আয়তন স্থির থাকে, আয়তন স্থির থাকলে সেটাকে বলবো আমরা রেনোর চাপীয় সূত্র। রেনোর চাপীয় সূত্র। রেনোর চাপীয় সূত্র। এবং এখানে আয়তন স্থির থাকে, মানে এটাকে বলবো সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। ওকে, দেখো এখানে বলাই আছে 27°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে, কি আয়তন স্থির রাখছে, কি আয়তন যদি স্থির থাকে সেটাকে আমরা বলবো কি রেনোর চাপীয় সূত্র। রেনোর কি সূত্র? চাপীয় সূত্র। তাহলে এটা বয়েলের সূত্র হবে না, এটা চার্লসের সূত্র হবে না, অ্যাভোগাড্রোর সূত্র হবে না, হবে কি চাপীয় সূত্র, মানে রেনোর চাপীয় সূত্র। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা হবে কত? এটা হবে সরি, এখানে আমি ভুল লিখেছি, এটা হবে গ। তাহলে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হলো গ নাম্বার। ওকে, রেনোর চাপীয় সূত্র। দেন আমরা এবার 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা এই এই কোশ্চেনেরই একটা অঙ্ক, ঠিক আছে? বলা আছে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আচ্ছা, বলা আছে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? দেওয়া আছে ক নাম্বার অপশন 600 কেলভিন, খ নাম্বার অপশন 300 কেলভিন, গ নাম্বার অপশন 200 কেলভিন, ঘ নাম্বার অপশন 150 কেলভিন। আচ্ছা, এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? দেখো, রেনর চাপীয় সূত্রে যেহেতু আয়তন স্থির থাকে, তাহলে সেখানে চাপ তাপমাত্রার সমানুপাতিক হয়। যেহেতু আয়তন স্থির থাকে, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তাহলে যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে চাপ তাপমাত্রার সমানুপাতিক। সেখান থেকে আমরা বলতে পারি কি P1 ডিভাইড বাই T1 সমান সমান P2 ডিভাইড বাই কত? T2। আমাদের চাইছে চূড়ান্ত তাপমাত্রা, মানে T2 চাইছে, আমাদের চাইছে কি T2 চাইছে। তাহলে আমরা এটাকে যদি একটু উল্টাই দিই, এইভাবে লিখি T2 বাই P2, তাহলে পাবো কি T1 বাই P1। আমরা তাহলে T2 সমান সমান পাবো P2 ইন্টু T1 বাই P1। আচ্ছা, দেখো বলা আছে কি 27°C তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা T1 দেওয়া আছে কত? 27°C। এখান থেকে তোমরা পাবা হলো এটা সমান 300 কেলভিন। 27°C এর সাথে যদি তুমি 273 যোগ করো তাহলে সেটা কেলভিন এককে পেয়ে যাবা। ঠিক আছে? 27 যদি সাথে যদি তুমি 273 যোগ করো 300 কেলভিন চলে আসবে। আর বলা আছে কি চাপ দ্বিগুণ করা হলো। তার মানে P2 দেওয়া আছে কত? P2 দেওয়া আছে 2 ইনটু P1। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, P1 সমান আসবে কত? 2 P1 ইনটু 300 কেলভিন, 300, আর এখানে P1 সমান কত? P1 থাকলো। তাহলে P1 কাটলো, তাহলে 2 ইনটু 300 সমান সমান আসছে কত? 600 কেলভিন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 600 কেলভিন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে
তাহলে আমাদের অ্যান্সারটা আসছে হলো ক। ৫ এর অ্যান্সার আসছে হলো ক। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাব ৫ নাম্বারে। ৫ নাম্বার কোশ্চেনে বলা আছে, একটি দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? একটি পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো, ক নাম্বার অপশন দেওয়া আছে ২, খ নাম্বার অপশন দেওয়া আছে ৩, গ নাম্বার অপশন দেওয়া আছে ৪, ঘ নাম্বার অপশন দেওয়া আছে ৫। আচ্ছা, এটা নিয়েও আমি তোমাদের সাথে একটু কথা বলবো। দেখো, দ্বিপারমাণবিক গ্যাস বলার আগে আমরা এক পারমাণবিক গ্যাস নিয়ে একটু কথা বলি। দেখো, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক এক পারমাণবিক গ্যাস, সাপোজ সেটা হলো হিলিয়াম। এই এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা F সমান সমান হলো ৩। এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? ৩। আর যদি এর গামার কথা বলি, এর গামার মান হলো 1.67। ওকে? দ্বিপারমাণবিক গ্যাসের যদি কথা বলি, দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক, এই দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলো হতে পারে? একটা হলো অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে তুমি যদি ফ্লোরিনের কথা বলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই সাপোজ এগুলো হতে পারে। ঠিক আছে? এর স্বাধীনতার মাত্রা হলো F সমান সমান হলো ৫। আর এর গামার মান যদি বলো, এর গামার মান হলো 1.40। ঠিক আছে? আমি যদি বলি ৩ বা ৩ পারমাণবিক, ৩ পারমাণবিক গ্যাস, ৩ পারমাণবিক গ্যাস কোনগুলো? সেটা হলো অ্যামোনিয়া, একটা আছে সেটা হলো আ এই ৩, আরেকটা কথা বলি, ৩ পারমাণবিক গ্যাসটাকে বহু পারমাণবিক গ্যাস নামেও ডাকা হয়ে থাকে। ঠিক আছে? দেখো কেন আমি বহু পারমাণবিক গ্যাস বলছি? এখানে দেখো পরমাণুর সংখ্যা কিন্তু ৩ টা নাই। ১ টা, ৩ টা, ৪ টা আছে। বাট এটাও কিন্তু ৩ পারমাণবিক গ্যাস হিসেবেই গণ্য করা হবে। কারণ আমি বললাম কি ৩ পারমাণবিক গ্যাসকে বহু পারমাণবিক গ্যাস হিসেবে গণ্য করা হয়। তাহলে অ্যামোনিয়া আসছে, তুমি বলতে পারো কার্বন ডাই অক্সাইড, এইগুলা হলো ৩ পারমাণবিক গ্যাস বা বহু পারমাণবিক গ্যাস যার স্বাধীনতার মাত্রা হলো 6 আর গামার মান হলো 1.33। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাকে তোমরাই বলো, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত পাইলাম? ৫। তাহলে অ্যান্সার কত হবে? ঘ। ওকে? তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে, সরি আমি কি ভুল লিখলাম? ১, ২, ৩, ৪, ৫, এটা হয়তোবা ৬ নাম্বার হবে। ৬ নাম্বার অ্যান্সার কত? ঘ। ওকে। আমরা এবার ৭ নাম্বার যাব। ৭ নাম্বার কোয়েশ্চেন বলছে যে, মহাকর্ষীয় বিভবের একক হলো, আচ্ছা, ৭ নাম্বার প্রশ্ন, মহাকর্ষীয় বিভবের 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 মহাকর্ষীয় বিভবের একক হলো, একক
হলো সামথিং। ক নাম্বার অপশন দেওয়া আছে সেটা হলো ভোল্ট। খ নাম্বার অপশন দেওয়া আছে জুল, কেজি, ইনভার্স ওয়ান। গ নাম্বার অপশন দেওয়া আছে নিউটন, কেজি, ইনভার্স ওয়ান। এবং ঘ নাম্বার অপশন দেওয়া আছে নিউটন, মিটার, ইনভার্স ওয়ান। আচ্ছা, এটার ব্যাখ্যাও আমি আহ, একের পর এক দিব তোমাদের। দেখো, মহাকর্ষ বিভবের একক জানতে চাইছে, তাহলে মহাকর্ষ বিভবের সূত্রটা আমাদের জানার দরকার। মহাকর্ষ বিভব এর সূত্র হলো মাইনাস জি এম বাই আর। আচ্ছা, মহাকর্ষ বিভবের একক জানতে হলে জি এর একক জানতে হবে, এম এর একক জানতে হবে, আর এর একক জানতে হবে। ফার্স্ট কথা হলো আর এর একক হলো মিটার, জি এর একক হলো কেজি। এবার কথা হচ্ছে, তাহলে এম এর একক হলো কেজি, তাহলে জি এর একক তাহলে কি আমরা তো জানি না। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইড বাই কত, আর স্কোয়ার। এখান থেকে যদি জি এর ভ্যালু বের করতে চাই তাহলে আসবে হলো এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান ইন্টু এম টু। এফ এর একক হলো নিউটন, এফ এর একক নিউটন, আর এর একক হলো মিটার, তাহলে মিটারের উপর স্কোয়ার। এবং ম্যাস বা ভরের একক হলো কেজি, তাহলে কেজি ইন্টু কেজি, তার মানে কেজি স্কোয়ার, তাহলে কেজি স্কোয়ার। তাহলে যদি আমরা জি এর এককটা এখানে পুট করি তাহলে দেখো কি আসে, জি এর এককটা আসবে নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার ইন্টু এম এর একক হলো কেজি, আর এর একক কত, মিটার। ওকে, তাহলে এবার তুমি একটু সিম্পলিফাই করো। কেজি, কেজি থাকছে কত, কেজি একটা কেজি থাকছে, মিটার, মিটার তাহলে থাকছে কত, একটা মিটার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি দেখো, আমাদের দাঁড়াচ্ছে হলো নিউটন মিটার কেজি ইনভার্স ওয়ান। এই নিউটন মিটার হলো কাজের একক বা জুল, মানে এটাকে বলা হয় জুল দিয়ে প্রকাশ করতে পারি, কারণ কি এটা হলো নিউটন মিটার, এফ ইন্টু এস, মানে এফ ইন্টু এস মানে এটা হলো মানে কাজের একক। তাহলে আমরা এটাকে আমি সুন্দর করে কনভার্ট করতে পারি জুল কেজি ইনভার্স ওয়ান বলে। ওকে ডান, তাহলে আমি বুঝতে পারছো, তাহলে এটা হলো জুল কেজি ইনভার্স ওয়ান হবে। তাহলে অ্যান্সার কত হবে, খ নাম্বার। অ্যান্সার হবে 7 নাম্বারের অ্যান্সার হবে খ নাম্বার। ওকে, 8 নাম্বার কোশ্চেনে যাব। 8 নাম্বার কোশ্চেনে কি বলে দেখো, বল বলছে যে একটি লিফট, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে। একজন ব্যক্তি, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা, ওজনহীনতা অনুভব করবে যখন, যখন লিফটটি, যখন লিফটটি ক নাম্বার সমবেগে উপরে উঠে, সমবেগে উপরে ওঠে। খ নাম্বার সমবেগে নিচে নামে, সমবেগে নিচে নামে। গ নাম্বার জি ত্বরণে উপরে ওঠে, জি ত্বরণে উপরে ওঠে। ঘ নাম্বার জি ত্বরণে নিচে নামে।
জি ত্বরণে নিচে নামে। ঠিক আছে? এটারও ব্যাখ্যা দিব একের পর এক। দেখো, একটু লিফট নিয়ে আমি কথা বলি। ধরো এটা একটা লিফট। অবশ্যই এই লিফটে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এই লিফটটা একটা রশির সাহায্যে টানা হচ্ছে। ঠিক আছে? এটা হলো রশি। এই দিক বরাবর টানা হচ্ছে। এই লিফট সহ এই ব্যক্তির ওজন সবসময় কোন দিক কাজ করবে? পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর, মানে নিচের দিক বরাবর, mg। ওকে? এবং লিফটটা যদি, ধরো একটা কেস 1 নিয়ে আমি কথা বলছি। কেস 1, সাপোজ লিফটটা যদি এ ত্বরণের নিচের দিকে নামে। লিফটটা যদি এ ত্বরণের নিচের দিকে নামতে শুরু করে, ওকে? তাহলে আমরা, যদি এ ত্বরণের নিচে নামে তাহলে অবশ্যই লিফটটা ওজনের কারণে নিচের দিকে নামবে। কিসের কারণে নিচের দিকে নামবে? ওজনের দিকে। তাহলে নিচের দিক বরাবর সবথেকে বেশি ফোর্স কাজ করছে কি? ওজন। তাহলে আমরা যদি এখানে নিউটনের সেকেন্ড লটা এপ্লাই করতে চাই, তাহলে ওজন নিচের দিক বরাবর কাজ করছে, তাহলে mg উপরের দিকে বরাবর কাজ করছিল টেনশন ফোর্স বা টান বল টি। তাহলে mg মাইনাস টি সমান সমান লিখতে পারবো কি? m ইন্টু a। তাহলে আমরা এখান থেকে টি এর ভ্যালু বা কার্যকর বল পাবো, হলো সেটা হলো mg মাইনাস ma। এটাকে যদি একটু সুন্দর করে লিখি, m ইন্টু জি মাইনাস a। তাহলে দেখো, যদি কোনো কারণে এই এ এর মান, ত্বরণের মান মানে জি ত্বরণের নিচের দিকে নামবে, কোনো কারণে এই জি এর মান যদি এই জি এর সমান হয়ে যায়, অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যায়, তাহলে জি মাইনাস জি সমান সমান জিরো, জিরো ইন্টু এম সমান সমান জিরো। তার মানে কার্যকর বল তখন কত হয়ে যাবে? জিরো। তার মানে কার্যকর বল জিরো মানে ব্যক্তি ওই লিফটে তাকে নিজেকে ওজনহীন অনুভব করবে। মানে তার মনে হবে সে, আমার কোনো ওজন নাই। ওকে? তার মানে একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা এখানে আকার দেওয়া হয়নি, ওজনহীনতা অনুভব করবে তখনই যখন সেটা, ওই লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামবে। ক্লিয়ার আমার কথা? তাহলে এ ত্বরণে যদি নিচের দিকে নামে, তাহলে ওই লিফটটা তখনই কি মনে করবে? মনে করবে আমি ওজনহীন আছি, ওই লিফটে থাকা মানুষ, এই মানুষটা। ওকে? আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এটার অ্যান্সার আসলো কত? ঘ। ৮ এর অ্যান্সার আসলো, পাইলাম আমরা কত? ঘ। ওকে। আচ্ছা, এরপর ৯ নাম্বার কোশ্চেন বলছে, ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? ৯ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের ভূপৃষ্ঠের মানের 25% হবে। 25% হবে। যেখানে আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে ৬,৪০০ কিলোমিটার। ক নাম্বার অপশন দেওয়া আছে ৬,৪০০। খ নাম্বার অপশন দেওয়া আছে ৬,৬৪০। গ নাম্বার অপশন দেওয়া আছে ২৫০।
ঘ নাম্বার অপশন দেওয়া আছে 100। ওকে, আসো আমরা এটা সলভ করি। দেখো ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায়? ধরলাম ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। ধরলাম কি এটা হলো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ এটা হলো সেন্টার, এখান থেকে এটুকু হলো ব্যাসার্ধ, রেডিয়াস আর। এখান থেকে সাপোজ ধরলাম এইটুকু এইচ উচ্চতায় তার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 25% হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করার সূত্রটা কি? অভিকর্ষ ত্বরণ মান নির্ণয় করার সূত্র হলো জি ড্যাশ সমান সমান হবে জি ড্যাশ সমান সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, আরেকটা সূত্র আমরা জানি, সেটা হলো ভূপৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করার সূত্র হলো জি সমান সমান বড় হাতের জি এম বাই কত আর স্কয়ার। এখান থেকে আমরা যদি এটুকুর মান বের করতে চাই, জিএম এর মান বের করতে চাই, তাহলে জিএম এর মান পাবো হলো জি আর স্কয়ার। এই জিএম এর মান যদি এখানে বসাই দিই, তাহলে জি ড্যাশ সমান সমান পাবো হলো জি আর স্কয়ার ডিভাইড বাই কত আর প্লাস এইচ হোল স্কয়ার। দেওয়া আছে কত? এই জি ড্যাশের মান দেওয়া আছে, জি ড্যাশের মান দেওয়া আছে ভূপৃষ্ঠের 25%। ভূপৃষ্ঠের কত? 25%। তাহলে আমরা বলতে পারবো জি ইন্টু 25 ডিভাইড বাই 100। ওকে, তাহলে আমরা এই জি ড্যাশের মান যদি এখানে বসাই দিই, জি ইন্টু 25/100 সমান সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই জি কাটে 25/100 থাকে। তাহলে আমরা যদি একটু মুছে দিই, একটু যদি মুছে দিই, সবার কি দেখা হয়েছে? একটু মুছে দিব, মুছে দিলাম। ওকে, একটু মুছে দিলাম, মানে আমি জায়গা পাবো না। তাহলে আমাদের আসছে হলো আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার সমান সমান 25/100। এই স্কয়ারটাকে যদি ওই পাশে পার করি, তাহলে পাবো আর ডিভাইড বাই আর প্লাস এইচ সমান সমান রুট ওভার 25 ডিভাইড বাই 100। আমরা একটু সলভ করি এটার মান কি আসে। 25 ডিভাইড বাই 100 রুট ওভার 25 ডিভাইড বাই 100, অ্যান্সার আসে 0.5। ওকে, অ্যান্সার আসে কত? 0.5। তাহলে আর এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1। আর ইন্টু 1 সমান সমান আর, আর ইন্টু আর প্লাস এইচ ইন্টু 0.5, তাহলে 0.5 ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমাদের আসবে হলো আর সমান সমান 0.5 আর যোগ 0.5 এইচ। তাহলে এটা যদি এই পাশে আসে, তাহলে আমাদের দাঁড়াবে কি আর মাইনাস 0.5 আর সমান সমান 0.5 এইচ। তাহলে এখান থেকে পাবো 0.1 মাইনাস 0.5 মানে 0.5 আর সমান সমান 0.5 এইচ। 0.5 কাটে, তাহলে থাকে হলো এইচ সমান সমান কত? আর। তাহলে এই আরটাই কি আমাদের ভূপৃষ্ঠ, মানে পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়াই আছে কত? 64 মানে 6400 কিলোমিটার। তাহলে এটার অ্যান্সারটা হবে কত উচ্চতায় 25% হবে? সেটা হলো ব্যাসার্ধের সমান, তার মানে অ্যান্সার হলো 6400। তাহলে অ্যান্সারটা আমাদের লাস্টে আসছে কত? ক নাম্বার অ্যান্সার, ক নাম্বার। ওকে, কিভাবে করলাম? জি ড্যাশ সমান সমান লিখলাম জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। জিএম সমান সমান ওই জি সমান সমান জিএম বাই আর স্কয়ার, ভূপৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণের মান থেকে আমরা জিএম সমান সমান জি আর স্কয়ার নিয়ে আসলাম। জি আর স্কয়ার নেওয়ার পরে এখানে জি ড্যাশ সমান সমান দেওয়াই ছিল জি ইন্টু 25%, জি ইন্টু 25%, তাহলে জি ইন্টু 25/100 লিখলাম। জি কেটে গেল, এটাকে সাইড চেঞ্জ করে আমি স্কয়ার ছিল ওই পাশে পার করে রুট করে দিয়ে 0.5 নিয়ে আসলাম। লাস্টে
আর 1 গুণ করে আসলো আর প্লাস এইচ ইন্টু 0.5 গুণ করে আমাদের ক্যালকুলেশনে আসলো আর সমান সমান 0.5 আর প্লাস 0.5 ইন্টু এইচ। এটাকে যদি সিম্পলিফাই করি আর মাইনাস 0.5 আর সমান সমান 0.5 এইচ, লাস্টে দাঁড়ায় হলো 0.5 আর ইজ ইকুয়ালস টু 0.5 এইচ, লাস্টে দাঁড়ায় হলো এইচ সমান সমান আর। ওকে, তাহলে আমরা পাইলাম হলো 9 নাম্বার এর কোশ্চেনের অ্যান্সার। দেন আমরা 10 নাম্বারের দিকে যাব। 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হলো, প্রশ্ন বলছে হলো কোন বস্তুর একক মাত্রায় পরিবর্তনকে বলে। মানে কি বলে এটাই জিজ্ঞেস করছে। কোন বস্তুর একক মাত্রায় একক একক মাত্রায় একক মাত্রায় পরিবর্তনকে একক মাত্রায় পরিবর্তনকে বলে ক পীড়ন, খ বিকৃতি, গ অসহভার, অসহভার, ঘ স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি। ওকে, পীড়ন কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? পীড়ন বলে। একক মাত্রায় কোনো বস্তুর পরিবর্তনকে বলে বিকৃতি। একক মাত্রায় কোনো বস্তুর পরিবর্তন কি বলে? বিকৃতি। অসহভার, সর্বোচ্চ যে ভরের ক্রিয়ায় কোনো বস্তুটা ছিঁড়ে যায়, সর্বোচ্চ যে ভরের ক্রিয়ায় কোন বস্তু ছিঁড়ে যায় সে ভরকে বলে কি? অসহভর, অসহভার। স্থিতিস্থাপক ক্লান্তি, কোন বস্তুর উপরে বল প্রযুক্ত করার পরও যদি বস্তুটার বিকৃতি ঘটানো না সম্ভব হয় সেই ঘটনাটাকে বলবো স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি। কোন বস্তুর উপর বল প্রযুক্ত করার পরও যদি বস্তুটার কি না ঘটে, বিকৃতি না ঘটে, সেটাকে বলবো কি? স্থিতিস্থাপক ক্লান্তি। তাহলে আমাদের প্রশ্ন কি করেছে? কোন বস্তুর একক মাত্রায় পরিবর্তনকে কি বলে? একক মাত্রায় পরিবর্তনকে বিকৃতি বলে। শেষ, অ্যান্সার শেষ। অ্যান্সার তাহলে কি আসবে? খ নাম্বার। শেষ, আমাদের 10 নাম্বার শেষ। এবার 11 নাম্বার কোশ্চেনে যাব। সম্পূর্ণটুকুই মুছে দিই, 11 নাম্বার কোশ্চেন থেকে শুরু করি। 11 নাম্বার কোশ্চেন কি বলছে? পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত সিগমা এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? ক 1 is greater than sigma is greater than 0.5, গ -1 sigma 1, খ
-1 সিগমা 0.5 ঘ -1 সিগমা -0.5। আচ্ছা, তাহলে পয়সনের অনুপাতটা কি? পয়সনের অনুপাত আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে বস্তুটার অবশ্যই আ বিকৃতি ঘটবে মানে প্রসারিত হবে। তাহলে আমরা যদি এই কলমকে ধরে একটু টান দিই, মানে স্বাভাবিক অবস্থায় কলমকে দিয়ে বোঝা যাবে না। বাট যদি আমরা একটু ওই রাবার নিই, রাবার যদি নিচের দিকে টান দিই, দেখবো রাবার নিচের দিকে সামনের দিকে প্রসারিত হচ্ছে এবং আস্তে, আস্তে সে চিকন হতে শুরু করছে। তার মানে তার পার্শ্বটা আস্তে, আস্তে কমে যাচ্ছে। সেখান থেকে পয়সন বিজ্ঞানী পয়সন তার একটা অনুপাত দাঁড় করায়, সেটা হলো কোনো বস্তুর ক্ষেত্রে যদি বল প্রয়োগ করি তাহলে তার পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা থাকে বা ধ্রুব থাকে। তার মানে পয়সনের অনুপাত কি? কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ঠিক আছে? তাহলে পয়সনের অনুপাত সমান সমান কি? পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই কি? দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এবার আমাকে বলো, যদি কোনো বস্তুটাকে আমরা একটু টানি, ঠিক আছে? তাহলে তো অবশ্যই তার দৈর্ঘ্য বাড়বে, ঠিক আছে? দৈর্ঘ্য কি হবে? বাড়বে। এই দৈর্ঘ্য বিকৃতিটাকে ডিনোট করা হয় ডেল এল ডিভাইড বাই এল। পার্শ্ব বিকৃতিটাকে ডিনোট করা হয় ডেল আর ডিভাইড বাই আর। তাহলে দেখো, আমরা যদি সিম্পলিফাই করি, এটা দাঁড়ায় হলো ডেল আর ডিভাইড বাই আর, এটা দাঁড়ায় হলো এল ডিভাইড বাই ডেল এল। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি কোনো বস্তুকে টানি তাহলে এল এর মান তো পজিটিভ। ডেল এল এর মান কি হবে? ডেল এল এর মান কি হবে? পজিটিভ। মানে টানলে দৈর্ঘ্য বাড়বে। কিন্তু যদি টানি তাহলে পার্শ্বটা চেপে যাবে না? পার্শ্বটা চেপে গেলে এই ডেল আর এর মান কি হবে? কি? নেগেটিভ। তার মানে পজিটিভ আর নেগেটিভ মিলে আহ, এই পয়সনের অনুপাত একটা নেগেটিভ মান দিবে। পয়সনের অনুপাত নেগেটিভ মান দিবে। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই পয়সনের এই অনুপাতটা -1 এর থেকে বড় হতে পারে না। মানে সরি, বড় না, ছোট হতে পারে না। -1 এর থেকে আর ছোট হতে পারে না। এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই পয়সনের অনুপাত যদি পজিটিভ হয় তাহলে এর মান 0.5 এর বেশি হতে পারে না। 0.5 এর বেশি হতে পারে না। তাহলে এই পয়সনের অনুপাতটা দাঁড়াবে এ -1 থেকে বড় আর কি 0.5 থেকে ছোট। ওকে? ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা আসছে? সেটা হলো এটা। তাহলে 11 র অ্যান্সার কত পাইলাম? 11 র অ্যান্সার পাইলাম খ। ওকে, এবার আমরা 12 নাম্বার কোশ্চেন যাব। দেখো, 12 নাম্বার কোশ্চেন বলছে কি, সরল দোলগতি সম্পন্ন কোন বস্তুর সরল দোল গতি সম্পন্ন কোন বস্তুর বস্তুর বারবার বারবার দোল দেওয়ার কারণ দোল দেওয়ার কারণ এটা হলো বহুপদী প্রশ্ন। স্থিতি জড়তা, স্থিতি জড়তা। সেকেন্ড প্রশ্নটা হলো, সরি, অপশনটা হলো গতি
জড়তা, এটা হলো প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। এখানে ক বলা আছে কি? ক বলা আছে ১ ও ২, খ বলা আছে ১ ও ৩, গ বলা আছে ২ ও ৩, ঘ বলা আছে ঘ বলা আছে ১, ২, ৩। ১, ২, ৩। আচ্ছা, দেখো কোন বস্তু যদি এখানে স্থির থাকে, এই সমতলে স্থির থাকে, আর কোন বস্তু যদি এটা পর্যাবৃত্ত গতিসম্পন্ন অবস্থায় থাকে, ধরো সাপোজ এটা দোল দিচ্ছে। এই পেন্ডুলামটি দোল দিচ্ছে এভাবে। ঠিক আছে? আর একটা স্থির অবস্থায় ফ্ল্যাট অবস্থানে আছে। তাহলে এই স্থির অবস্থায় যদি থাকে, তাহলে স্থিতিশীল অবস্থায় থাকার কারণটা হলো তার ভেতরে আছে কি স্থির জড়তা। তার ভেতরে আছে কি স্থির জড়তা। স্থির জড়তা। এবং এই বস্তুটা যে পেন্ডুলামটি গতিশীল অবস্থায় আছে, তাদের গতিশীল অবস্থায় থাকার কারণ হলো গতি জড়তা। এটার কি আছে? গতি জড়তা। এবং সে এখান থেকে যে এখানে যাচ্ছে এবং যে আবার পিছে ব্যাক করছে, এটার কারণ হলো তার পেছনের দিকে একটা প্রত্যাহানী বল কাজ করছে। মানে ফিরিয়ে আনার একটা বল কাজ করছে। ওকে? তার মানে পিছনের দিকে কাজ করছে হলো প্রত্যাহানী বল। এর ভেতরে কাজ করছে হলো গতি জড়তা, প্রত্যায়নী বল। তাহলে গতিশীল অবস্থায় কোন বস্তু থাকলে তার ভেতরে শুধুমাত্র কাজ করবে কি প্রত্যায়নী বল, গতি জড়তা। তাহলে অ্যান্সার কোনটা কোনটা হবে? গতি জড়তা, প্রত্যায়নী বল। তাহলে স্থিতি জড়তা কেন হবে না? কারণ স্থিতি জড়তা কাজ করতে হলে বস্তুটাকে থাকতে হবে স্থিতিশীল অবস্থায়। ওকে? তাহলে অ্যান্সারটা হবে ২ ও ৩। ২ ও ৩ আছে কোথায়? গ নাম্বারে। তাহলে ১২ নাম্বার এর অ্যান্সার আসবে হলো ১২ নাম্বারের অ্যান্সার আসবে হলো গ। ওকে? এবার ১৩ নাম্বার শুরু করবো আমরা। দেখো ১৩ নাম্বার কি বলছে? ১৩ নাম্বার ১০ গ্রাম ভরের ১০ গ্রাম ১০ গ্রাম ভরের একটি বল ১০০ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ১০০ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেওয়ালে উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে আনুভূমিকভাবে আঘাত করে আঘাত করে একই বেগে ফিরে গেল। একই বেগে ফিরে গেল। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত ডাইন পার সেকেন্ড বা ডাইন সেকেন্ড? দেয়াল কর্তৃক প্রযুক্ত
প্রযুক্ত বলের ঘাত কত ডাইন সেকেন্ড? ক নাম্বার অপশন দেওয়া আছে, সেটা হলো 0। খ নাম্বার অপশন দেওয়া আছে 100। ক নাম্বার অপশন দেওয়া আছে 1000। ঘ নাম্বার অপশন দেওয়া আছে 2000। আচ্ছা, এটা আমরা সলভ করব। এত গ্রাম ভরের একটি বল, মানে 10 গ্রাম ভরের একটি বল এত বেগে একটি উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেল। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত ডাইন পার সেকেন্ড? ফার্স্ট অফ অল, বলের ঘাত শব্দের অর্থ কি? বলের ঘাত শব্দের অর্থ হলো ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে আমাকে ভরবেগের পরিবর্তনটা যদি বের করি, আমাদের অ্যান্সার হয়ে যাবে। ধরো সাপোজ ইউ বেগে বস্তুটা আসলো, ইউ বেগে গেল, ইউ সমান সমান দেওয়া আছে কত, সেটা হলো 100 সেন্টিমিটার পার সেকেন্ড। 100, সরি একটু ভুল লিখলাম, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। ফিরে আসলো, ফিরে আসলো সেটা হলো একই বেগে। বলছে কি আনুভূমিকভাবে বেগ, আনুভূমিকভাবে একই বেগে মানে ফিরে আসলো, সরি। তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারবো কত? 100 মিটার পার সেকেন্ড। যদি এই দিক বরাবর বেগটাকে আমরা যদি নেগেটিভ ধরি, এই দিক বরাবর আমার দিকে আসা বরাবর বেগটা হবে কি পজিটিভ। অথবা তুমি ধরতে পারো, এটা ধরার ভিতরে বিষয়, তুমি এখানে এটাকে পজিটিভ ধরতে পারো, এটাকে নেগেটিভ ধরতে পারো। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে ধরলাম নেগেটিভ, এটাকে ধরলাম কি পজিটিভ। আমার দিকটাকে ধরলাম পজিটিভ, যাওয়ার দিকটাকে ধরলাম কি নেগেটিভ। ওকে, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা কি পাবো? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন সেটা হলো বলের ঘাত, বলের ঘাত সমান সমান এফ ইন্টু টি। এফ সমান সমান এম, এফ সমান হলো এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি ইন্টু টি। টি কাটে, তাহলে এম ভি ভরবেগের পরিবর্তন এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ। যদি এম কমন নিই তাহলে ভি মাইনাস ইউ। তাহলে আমাদের ক্যালকুলেশন দাঁড়াবে কি, দেখো এম এর মান দেওয়া আছে কত? 10 গ্রাম। এম এর মান কত দেওয়া আছে? 10। ভি এর মান দেওয়া আছে কত? ভি এর মান দেওয়া আছে হলো 100, তাহলে আমি ধরলাম 100। আর মাইনাস ইউ এর মান দেওয়া আছে হলো -100। এখানে আগেই ছিল মাইনাস, এই মাইনাস হয়ে যাবে কি প্লাস 100। দাঁড়াচ্ছে কত? 100 গুণন 200 সমান সমান 2000। আর 2000 এটা কি ডাইন সেকেন্ড, কারণ কি এটা হলো সিজিএস একক। ঠিক আছে, যদি এটা এসআই একক হতো তাহলে এখানে হতো নিউটন সেকেন্ড। ওকে, এরা যেহেতু সিজিএস একক, তাই সিজিএস এককে হলো আম, বলের একক হলো ডাইন হয়। ওকে, তাহলে ডাইন সেকেন্ড। তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসলো? এটার অ্যান্সার আসলো হলো 2000, তার মানে 13 নাম্বার এর অ্যান্সার হলো ঘ। 14 নাম্বার, 14 নাম্বার কোশ্চেন বলে কি, সেটা হলো একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের, একটি রকেট, একটি রকেট উড্ডয়নের উড্ডয়নের প্রথম সেকেন্ডে
প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 ভাগ 60 ভাগ গ্যাস 2400 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন করে। নির্গমন করে রকেটের ত্বরণ কত মিটার পার সেকেন্ড? ওকে, ক নাম্বার অপশন দেওয়া আছে 49.8, খ নাম্বার অপশন দেওয়া আছে 40.0, গ নাম্বার অপশন দেওয়া আছে 30.2, ঘ নাম্বার অপশন দেওয়া আছে 4.0। আচ্ছা, এটাও সলভ করবো আমরা। দেখো, প্রথম সেকেন্ড বলতে বোঝায় হলো একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ড না, কিন্তু প্রথম সেকেন্ডটা বলতে 20 সেকেন্ডও হতে পারে, 10 সেকেন্ডও হতে পারে। ঠিক আছে, প্রথম সেকেন্ড বলতে 1 থেকে 10 সেকেন্ডে হতে পারে, এটা একটা ব্যবধান। ওকে, ধরো 1 থেকে 10, 10 থেকে 20, এই 1 থেকে 10 হলো ব্যবধান, এটা হলো প্রথম সেকেন্ড। পরবর্তীতে হলো দ্বিতীয় সেকেন্ড। ওকে, ধরলাম সাপোজ প্রথম সেকেন্ডে মনে করো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যদি হয় প্রথম সেকেন্ডটা, তাহলে সেটা কিন্তু আর কোথায় থাকবে না, পৃথিবীর মানে ওই আকর্ষণ শক্তির ভিতরে থাকবে না, পৃথিবীর মহাকর্ষীয় বিভবের ভিতরে থাকবে না, সেটা অনেক দূর চলে যাবে প্রথম সেকেন্ডে। সেখানে কিন্তু আর জি কাজ করবে না, টেনে ধরে রাখা রকেটকে টেনে ধরে রাখার জন্য জি আর কাজ করবে না। ঠিক আছে, সেখানে কি থাকবে দেখো, যদি একটা রকেটের চিত্র আঁকাই, রকেট নিচের দিকে জ্বালানি নির্গমন করছে ডিএম পরিমাণ। এই ডিএম এর মান দেওয়া আছে, এই ডিএম এর মান দেওয়া আছে হলো তার আদি ভর বড় হাতের এম এর এর 60 ভাগের 1 ভাগ দেওয়া আছে। প্রথম সেকেন্ডে ভরের এত ভাগ গ্যাস এত বেগে নির্গমন করে, মানে প্রথম সেকেন্ডে হারিয়ে যায় কত 1/60 অংশ, তার মানে ভরের মূল ভরের 1/কত 60 অংশ। ঠিক আছে, যদি ডিএম ভর যদি নিচের দিকে নিক্ষেপ করে এবং সেটা যদি ভি আর বেগে নির্গমন করে, সেটা হলো জ্বালানিটা ভি আর বেগে, মানে ভি আরটা হলো জ্বালানির বেগ, তাহলে সে উপর দিকে একটা থ্রাস্ট ফোর্স অনুভব করবে, মানে ধাক্কা বল অনুভব করবে, সেটা হলো এফ। এই থ্রাস্ট ফোর্স এর মান হলো, থ্রাস্ট ফোর্স বা ধাক্কা বলের মান হলো এফ সমান সমান ভি আর ডি এম বাই কত ডিটি। আচ্ছা, এখানে প্রথম সেকেন্ড, তাহলে প্রথম সেকেন্ড সমান সমান আমরা যেহেতু অন্য কোনো কিছু বলা নাই, তাহলে এটাকে ধরবো কি 1 সেকেন্ড। ঠিক আছে, এটা কি ধরবো 1 সেকেন্ড। ঠিক আছে, মানে কিন্তু এই উল্লেখ করা তো নাই প্রথম সেকেন্ড বলতে কি। ঠিক আছে, তাহলে ডিএম এর মান দেওয়া আছে কি, ডিএম এর মান দেওয়া আছে এম বাই কত 16। এফ সমান সমান আমরা কি লিখতে পারি, এম ইন্টু এ। এই এমটা কিন্তু তার আদি ভর বড় হাতের এম ইন্টু এ সমান সমান ভি আর ইন্টু এম বাই 60 ইন্টু ডিটির মান কত 1। দেন তাহলে আমাদের এই এম আর এই এম কাটে, এ সমান সমান আমরা পাই কি ভি আর ডিভাইড বাই কত 60। তাহলে ভি আর এর মান কত দেওয়া ছিল 2400, 2400, আর এখানে কত 60, একটা শূন্য একটা শূন্য কাটে, 4 ছক কত 24। তাহলে আসছে কত, এ এর মান কত 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ভি এফ সমান সমান ভি আর ডিএম বাই ডিটি, আমরা ডিএম এর মান বসাইলাম কত এম বাই 60 এবং ডিটির মান কত 1, ভিআর এর মান কত, ভিআর এর মান দেওয়া আছে 2400, সব ক্যালকুলেশন করে আমরা এ এর মান কত পেলাম
40 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? এটা, তার মানে খ। 14 এর অ্যান্সার কত? খ। দেন আমাদের 15 নাম্বার কোশ্চেন করছে, সেটা হলো 15 নাম্বার বলছে 5 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যোগ 125 এক্স সমান সমান 0 সমীকরণ সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে কোন কণাটির ক্ষেত্রে প্রযোজ্য রাশি সমূহ হলো মানে এটার ক্ষেত্রে কোনগুলো সঠিক, এটার আমি সিম্পলি বলি, ঠিক আছে? এটার ক্ষেত্রে কোনটি সঠিক, এটার ক্ষেত্রে ক্ষেত্রে কোনটি সঠিক, মানে সিম্পল ভাবে আমি বললাম, ঠিক আছে? এটা হলো বহুপদী প্রশ্ন। কম্পাঙ্ক কম্পাঙ্ক দেওয়া আছে 5 একক। 2 নাম্বার কৌণিক বেগ, কৌণিক বেগ 5 একক। কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক 5 একক, ঠিক আছে? এটার ক দেওয়া আছে কি, সেটা হলো 1 2। খ দেওয়া আছে 1 3। গ দেওয়া আছে 2 3। ঘ দেওয়া আছে 1 2 3। ওকে, এটা আমরা সলভ করব। দেখো, সরল স্পন্দন গতির অন্তরীকরণ সূত্র বা ব্যবকলনের সূত্রটা আমাদের জানা আছে, সেটা হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যোগ ওমেগা স্কোয়ার এক্স সমান সমান কত? 0। যেখানে এটা হলো কৌণিক কম্পাঙ্ক, এটার নাম দুইটা, এটার নাম একটা হলো কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, কৌণিক বেগ। তাহলে আমরা যদি ওমেগার মান বের করতে পারি তাহলে একটা ঘটনা বলতে পারবো। আর ওমেগা সমান সমান আমরা জানি হলো 2 পাই এফ। ওমেগা সমান সমান জানি কি? 2 পাই এফ, যেটা হলো এটাও কৌণিক কম্পাঙ্ক, বাট এই এফটা হলো শুধু কম্পাঙ্ক। এফটা কি? শুধু কম্পাঙ্ক। ওকে, এখানে দেওয়া আছে এটা, আমরা যদি এই সমীকরণের আলোকে একটু সাজাই তাহলে পাবো হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আমরা এই সমীকরণকে উভয় পাশে, এই পাশে এবং এই পাশে, উভয় পাশে যদি 5 দ্বারা ভাগ করি, 0/5, এটা সমান সমান তো 0ই আসে। আর এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, থাকে হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটাকে যদি 5 দ্বারা ভাগ করি থাকে কত? 25 এক্স। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান আসে 5 স্কোয়ার এক্স সমান সমান 0। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান পেলাম কত? 5। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান পেলাম 5। কৌণিক বেগ 5, কৌণিক কম্পাঙ্ক 5, বাট কম্পাঙ্ক যদি বের করতে বলি তাহলে 2 পাই এফ সমান সমান এফ। অতএব এফ সমান সমান হবে 5/2 পাই। এটা হলো শুধু কম্পাঙ্ক, বাট এখানে দেওয়া আছে কম্পাঙ্ক 5, তাহলে এটা হবে না। অবশ্যই এটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে? 2 ও 3। 2 ও 3 গ। 15 এর অ্যান্সার কত? 15 এর অ্যান্সার হলো গ। ওকে, এবার নেক্সট কোশ্চেনে যাই আমরা।
15, এরপর আসবে 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি। ও আচ্ছা, 16 নাম্বার কোশ্চেনে বলছে 100 গ্রাম ভর ও ১ সেন্টিমিটার ১ সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল একটি মিটার স্কেল মিটার মিটার স্কেল খাড়া অবস্থা হতে খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল ভূমিতে পড়ে গেল পড়ে গেল যেখানে জি সমান সমান দেওয়া আছে কত 9.8 মিটার পার স্কয়ার। ঠিক আছে, 16 নম্বর এটুকু উদ্দীপক ছিল। ঠিক আছে, এবার প্রশ্ন করছে কি স্কেলটির ভর কেন্দ্রের সরণ কত। স্কেলটির স্কেলটির ভর কেন্দ্রের সরণ কত। ক নাম্বার অপশন দেওয়া আছে 100, এটা কিন্তু দশমিক। ঠিক আছে, 99.5। গ নাম্বার অপশন দেওয়া আছে 50। ঘ নাম্বার অপশন দেওয়া আছে 49.5 দেওয়া আছে 49.5। আচ্ছা, এটা আমরা সলভ করি আসলে। এর চিত্রটা আগে তোমাদের সামনে ড্র করি। দেখো কি ঘটনা হচ্ছে। বলছে কি এত গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্ব, সরি 1 সেন্টিমিটার কি দেওয়া আছে না, একটু দেখি তো। 1 সেন্টিমিটার পুরুত্ব ঠিকই আছে। 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল। আচ্ছা, 1 মিটার স্কেল বলতে বুঝবো হলো 100 সেন্টিমিটারের একটা স্কেল। বুঝবো 100 সেন্টিমিটারের স্কেল। ওকে, খাড়া অবস্থা হতে ভূমিতে, মনে করো খাড়া অবস্থা ছিল, এভাবে নিচে পড়ে গেল। এভাবে খাড়া অবস্থা থেকে যদি নিচের দিকে পড়ে যায় তাহলে স্কেলটির ভর কেন্দ্রের সরণ কতটুকু তার বের করতে বলছে। আসো তাহলে আমরা ভর কেন্দ্রের সরণ বের করি। হুম, একটু সুন্দর হলো না। ধরো এখান থেকে সে পড়ে গেল। ধরো এইভাবে পড়ে গেল। ঠিক আছে, মানে এই যে এই তলটা না, এই তলটা হলো, আমি এভাবে একটা সারফেস দেখাচ্ছি, উপর পৃষ্ঠ। ঠিক আছে, উপর পৃষ্ঠ। এই এটুকুর দৈর্ঘ্য হলো 100 সেন্টিমিটার। এই লাঠির দৈর্ঘ্য, এই লাঠির এই লাঠির এটা হলো পুরুত্ব। এই লাঠির এটুকু কি হলো পুরুত্ব। ঠিক আছে, এই পুরুত্বটুকু হলো, এই লাঠির পুরুত্বটুকু দেওয়া আছে হলো 1 সেন্টিমিটার। কত? 1 সেন্টিমিটার। তাহলে যদি এর ভার কেন্দ্র দিয়ে গমনকারী লাইনটা আমি যদি ড্র করতে চাই তাহলে এটুকু হবে কত। ভূমি থেকে এটুকু হলো 0.5 সেন্টিমিটার। এটুকু কত? 0.5 সেন্টিমিটার। এর যদি ভার কেন্দ্র আদি অবস্থায় কতটুকু ছিল সেটা যদি দেখতে যাই, সেটা হলো ভূমি থেকে কত, ভূমি থেকে 50 সেন্টিমিটার উপরে আছে, যেহেতু সম্পূর্ণটুকু 100 সেন্টিমিটার।
তার মানে এর ভর কিন্তু অবশ্যই মাঝখান পয়েন্টে থাকবে, সেটা হলো 50 ভূমি থেকে 50 সেন্টিমিটার উপরে। তো যখন এটা পড়ে যাবে, তার মানে ভার কেন্দ্র আগে ছিল এই পয়েন্টে, নিচে নেমে চলে আসবে এই পয়েন্টে। তার মানে ভার কেন্দ্রের সরণ কতটুকু? এখান থেকে এইটুকু। দেখো, সম্পূর্ণটুকু এটুকু যদি 50 সেন্টিমিটার হয়, এর এটুকু যদি হয় 0.5 সেন্টিমিটার, আমি যদি এটুকু বের করতে যাই, তাহলে 50 থেকে যদি 0.5 বাদ দিই, তাহলে আমি এইটুকুর মান কত পাবো? 50 বিয়োগ 0.5 সেন্টিমিটার, তার মানে হলো 49.5 সেন্টিমিটার। মানে আমাদের অ্যান্সারটা হবে কত? ঘ। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার অবভিয়াসলি হবে 15 এর অ্যান্সার হবে কত? সরি, 16 এর অ্যান্সার হবে কত? ঘ। ওকে, দেন নেক্সট কোশ্চেন। বলছে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত? 17 নাম্বার, ওই সেম প্রশ্ন। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ বলতে বোঝাচ্ছিল ডাব্লিউ সমান সমান আমাকে এম জি এইচ বের করতে বলছে। বাট এই এইচ এর পরিচয় কিন্তু উচ্চতা না, এইচ এর পরিচয় হলো ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ কিছুক্ষণ আগেই ভর কেন্দ্রের সরণটা পাইলাম হলো 49.5 সেন্টিমিটার। এম এর মান দেওয়া আছে হলো 10, এম এর মান দেওয়া আছে হলো 100 গ্রাম। 100 গ্রাম। জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যদি সবগুলো ক্যালকুলেশন করি, 100 গ্রাম, গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি, 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 9.8 ইন্টু 49.5 সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করি, তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে, সেটা হলো 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 9.8 ইন্টু 49.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আমাদের অ্যান্সার দাঁড়াবে হলো 0.4851। 0.4851। সরি, আবার আমি অপশনগুলো দিতে ভুলে গেছি। অপশনগুলো ছিল ক নাম্বার অপশন ছিল, সেটা হলো 0.4851 জুল। খ নাম্বার ছিল হলো 0.9751। গ নাম্বার অপশন ছিল 0.4900। ঘ নাম্বার অপশন ছিল 0.9800। আমাদের অপশন হবে হলো ক নাম্বার, কারণ কি আমাদের আসছিল 0.4851। তাহলে 17 নাম্বারের অ্যান্সার হলো কত? ক। দেন নেক্সট আসা যাক 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্ন বলছে হলো একটি বস্তুকণাকে সুতায় বেঁধে একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে বৃত্তাকার বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে ক ঋণাত্মক
খ ০, গ ধনাত্মক, ঘ অসীম। আচ্ছা, এর ব্যাখ্যাটা দেখো। যদি তুমি একটি বস্তুকে হাতের আঙ্গুলে একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে হাতের আঙ্গুল দিয়ে এভাবে ঘোরাও, তাহলে সাপোজ তুমি এভাবে ঘোরাচ্ছ। ঠিক আছে? তোমার হাতের সাহায্যে এখানে বস্তুটা বেঁধে এই বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। তাহলে এটা কোন সময় এই বস্তুটার গতির দিক হবে বৃত্তাকার পথের স্পর্শক স্পর্শক বরাবর। মানে গতির দিক মানে তার সরণের অভিমুখ হলো বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। তাহলে তোমার এই বস্তুটাকে তুমি টান দিচ্ছ এর কেন্দ্রের দিক বরাবর। এফসি বল দিয়ে, কেন্দ্রমুখী বল দিয়ে। তার মানে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল এই দিকে কাজ করছে আর সরণ কাজ করছে এই দিক বরাবর। তার অর্থ হলো সরণ আর বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? আমরা কিন্তু কাজের সূত্র জানি কি? ডাব্লিউ সমান সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর, সেখান থেকে আসে হলো এফ এফ এস কস থিটা। এই cos থিটার পরিচয় হলো বল আর সরণের মধ্যবর্তী কোণ। আমরা এখানে দেখছি হলো বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হলো 0। যদি 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হলো 0। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু 0 হয়। সমগ্রটুকু গুণ করলে কি আসবে? 0। তাহলে W এর মান কত আসবে? 0। তার মানে একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত আসবে? 0। তাহলে অ্যান্সার কত আসবে? খ নাম্বার। ওকে? তাহলে 18 নম্বরের অ্যান্সার আসছে হলো খ নাম্বার। দেন নেক্সট কোশ্চেন।